নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে আমার গল্প শেয়ার করতে ভুলবেন না। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। স্টেশনের প্ল্যাটফর্মে প্রকাশ মামা তখন সদানন্দকে আগলে আগলে আসছে। ভাগ্নে আবার না পালায়। পাশে হরনারায়ণ চৌধুরী ছিলেন, তিনি বরকর্তা, পেছনে পেছনে নাপিত। প্রকাশ মামা বললে, আপনি কিছু ভাববেন না জামাইবাবু, আমি সদাকে আগলে আছি। প্ল্যাটফর্মে কিছু লোক বর দেখতে ভিড় করেছিল। প্রকাশ মামা তাদের দিকে চেয়ে তেড়ে গেল। বললে, আপনারা কি দেখছেন মশাই? আপনারা কি বর দেখেননি কখনো? একটু রাস্তা দিন, রাস্তা দিন, আমাদের সরুন। কিন্তু সদানন্দের তখন অন্য চিন্তা। প্রকাশ মামা তার দিকে চেয়ে বললে, কিচ্ছু ভাবিসনি তুই, বিয়ে করতে ভয় কিসের? আমি তো আছি। এই দেখ না, বিয়ে কে না করেছে। আমি বিয়ে করেছি, তোর বাবা বিয়ে করেছে, তোর ঠাকুরদা বিয়ে করেছে, তোর ঠাকুরদার বাবাও একদিন বিয়ে করেছিল। বিয়ে করতে ভয়ের কিচ্ছু নেই। এই আমার কথাই ধর না, আমি তো একবার বিয়ে করেছি। এরপর যদি দরকার হয় আরো 10 বার বিয়ে করবার হিম্মত রাখি। আমি কি কাউকে পরোয়া করি? সেদিন প্রকাশ মামার কথায় মনে মনে হেসেছিল সদানন্দ। প্রকাশ মামাও তো একজন মানুষ। কেউ তাকে মানুষ ছাড়া জানোয়ার বলবে না। মানুষের মতো দুটো হাত, পা, চোখ, কান, মানুষেরই মতো মুখের ভাষা। সংসারে ওরকম লোককে সবাই মানুষ বলেই জানে। অথচ প্রকাশ মামা কি সত্যিই মানুষ? কতদিন সদানন্দকে সিগারেট খাইয়েছে, তামাক খাইয়েছে, বিড়ি খাইয়েছে। যাত্রার থিয়েটার শুনতে কত দূর দূর গ্রামে নিয়ে গিয়েছে। তারপর অন্য গ্রামে রাত কাটিয়ে সকালবেলা বাড়ি ফিরিয়ে দিয়েছে। বাড়ি আসবার আগে ভাগ্নেকে সাবধান করে দিয়েছে, বলেছে, খবরদার কাউকে যেন বলিসনি এসব কথা। সদানন্দ তখন ছোট, মামার কথা ঠিক বুঝতে পারত না। জিজ্ঞেস করত, কি সব কথা? প্রকাশ মামা বলতো, এই কার ঘরে রাত কাটিয়েছিস? সদানন্দ জিজ্ঞেস করত, কেন, বললে কি হয়েছে? প্রকাশ মামা বকতো, বলতো, দূর হাঁদা, মেয়ে মানুষের ঘরে রাত কাটালে কাউকে বলতে নেই। কেন, মেয়ে মানুষের ঘরে রাত কাটালে দোষ কি? ও মেয়ে মানুষটা কে? প্রকাশ মামা বলতো, তুই তো দেখছি সত্যি একটা হাঁদা গঙ্গারাম। দেখলি না, ওটা একটা বাজারের মেয়ে মানুষ। বাজারের মেয়ে মানুষ মানে? প্রকাশ মামা অধৈর্য হয়ে উঠত, বলতো, আরে তোকে নিয়ে দেখছি মহা মুশকিলে পড়া গেল। বাজারের মেয়ে মানুষ কাকে বলে তাও এত বড় ছেলেকে বুঝিয়ে বলতে হবে। দেখলি নে মাগির কিরকম ঠাট। ঠাট মানে? প্রকাশ মামা বলতো, না, তোকে দেখছি আর মানুষ করতে পারলুম না। তুই বড় হয়ে যে কি করবি তা বুঝতে পারছি না। শেষকালে তুই কেলেঙ্কারি না বাঁধিয়ে বসিস। যখন তোর বাবা মারা যাওয়ার পর লাখ লাখ টাকার সম্পত্তির মালিক হবি, তখন দেখছি সবাই তোকে সব ঠকিয়ে নেবে। সদানন্দ ছোটবেলায় প্রকাশ মামার অনেক কথা শুনে অনেক জিনিস জানতে পারত। সে জানতে পারত যে তাদের অনেক টাকা। তার ঠাকুরদা আর তার বাবা মারা যাবার পরই সে নাকি লাখ লাখ টাকার মালিক হয়ে যাবে। আর শুধু যে তার বাবার টাকা তাই নয়, তার দাদামশাইয়ের নাকি অনেক টাকা। দাদামশাইয়ের মৃত্যুর পর সে টাকাও নাকি সদানন্দ একলাই সব পাবে। তখন তার বয়স 15 কি 16। সেই সময় সে এই সব কথা শুনল। রানাঘাটের বাজারের একটা বাড়িতে তখন তাকে নিয়ে গেছে প্রকাশ মামা। সারা রাত যাত্রা শুনেছে মামার সঙ্গে। যাত্রা যখন শেষ হয়েছে তখন মাঝরাত, ঘড়িতে বোধহয় তখন রাত 2টো। সেই অত রাত্রে সদানন্দর খুব ঘুম পেয়েছে। প্রকাশ মামা জিজ্ঞেস করলে, কিরে, খুব ঘুম পেয়েছে? সদানন্দ বললে, হ্যাঁ। তাহলে আয়, তোকে বিছানায় শুইয়ে দিই গে, আয় আমার সঙ্গে। বলে বাজারের গলির ভেতরে একটা বাড়ির সামনে গিয়ে ডাকলে, রাধা, রাধা, ও রাধা। অনেক ডাকাডাকির পর
একজন মেয়ে মানুষ চোখ রগড়াতে রগড়াতে এসে দরজা খুলে দিলে। জিজ্ঞেস করলে, এ কি, এত রাত্রিরে, এ কে? প্রকাশ মামার হাবভাব দেখে মনে হলো যেন মেয়ে মানুষটা তার খুব চেনা। কথা বলতে বলতে একেবারে তার বিছানায় গিয়ে বসে পড়ল। সদানন্দ তখনও মেয়ে মানুষটার মুখের দিকে হাঁ করে চেয়ে আছে। যাত্রা শুনতে শুনতে তখন যে তার অত ঘুম পাচ্ছিল, সেখানে সেই মেয়ে মানুষটার বাড়িতে গিয়ে কিন্তু সেসব যেন কোথায় হাওয়ায় উড়ে গেল। কিরে, রাধার দিকে চেয়ে অমন করে কি দেখছিস? প্রকাশ মামা হাসতে হাসতে সদানন্দকে কথাটা বলতেই সে মাথা নিচু করে নিয়েছিল। তার সেই ওই অল্প বয়সেই মনে হয়েছিল যে অমন করে কোনো অচেনা মেয়ে মানুষের দিকে চেয়ে থাকতে নেই। তারপর প্রকাশ মামার কথাতেই তার যেন আবার জ্ঞান ফিরে এলো। প্রকাশ মামা তখন মেয়ে মানুষটার দিকে চেয়ে বলে চলেছে সদানন্দর কথা। লাখ লাখ টাকার জমিদার এর বাবা, বাবার এক ছেলে, বুঝলে? বাপ মারা গেলে এই ছেলেই সেই অত টাকার সম্পত্তির একচ্ছত্র মালিক হবে। তা ওকে নিয়ে আমার এখানে কেন এসেছো? ওর বাবা মা জানতে পারলে কিছু বলবে না? প্রকাশ মামা হেসে উঠল, বললে, কেন, তোমাদের এখানে আসা কি খারাপ? রাধা বললে, না, তোমার কথা বলছি নে, তুমি তো এ লাইনে পাকা ঘুঘু, শেষকালে ভাগ্নেকেও কি এ লাইনে নিয়ে এলে, তাই বলছি। প্রকাশ মামা সদানন্দর দিকে চাইলে, বললে, এ লাইনে এলে ক্ষতি কি? তোমারও লাভ, আমারও লাভ। তোমার কিসের লাভ? লাভ নয়, এত টাকা এ একলা খেতে পারবে? পরের গলায় গামছা দিয়ে টাকা করেছে ঠাকুরদা। কালীগঞ্জের ঠাকুরদা 15 টাকা মাইনেতে গোমস্তার চাকরি করত, মাত্র 15 টাকা। গোমস্তা বললে খারাপ শোনাতো বলে সবাই এর ঠাকুরদাকে নায়েব মশাই বলে ডাকত। সেই 15 টাকায় শুরু করে আজ 15 লাখ টাকার জমিদারির মালিক তিনি। আর এই নাতিই হলো তার সেই সমস্ত সম্পত্তির একমাত্র ওয়ারিশান। খবরটা যেমন রাধার কাছে বিস্ময়কর, তখন সেই ছোটবেলায় সদানন্দের কাছেও তেমনি। প্রকাশ মামার সেই সেদিনকার কথাতেই সে প্রথম জানতে পারল যে তাদের কত টাকা, সে কত বড় লোক। রাধা বললে, কিন্তু তুমি এই বয়সেই ওকে এই লাইনে নিয়ে এলে? ও তো বয়স হলে সব ওড়াবে। সে গুড়ে বালি, বুঝলে গো, টাকা ওদের বংশে কারোর হাত দিয়ে গলে না। রাধা বললে, তাই নাকি? হ্যাঁ, তাই তো আমি আমার দিদির কাছ থেকে যা পারি হাতিয়ে নিই। এর বাবা আমার জামাইবাবু, 1 পয়সার ফাদার মাদার। সেই জন্যেই তো এই ভাগ্নেটাকে এ লাইনে এনে একটু মানুষ করার চেষ্টা করছি। দেখি এখন আমার হাত যশ আর এর কপাল। সদানন্দ তখনও রাধার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। তার মনে হলো মেয়ে মানুষটার মধ্যে কিছু যেন অস্বাভাবিকতা রয়েছে একটা। তাদের নবাবগঞ্জের অন্য মেয়ে মানুষদের মতো নয় যেন। শেষ পর্যন্ত সেদিন আর ঘুমোনোই হয়নি সদানন্দর। ওই রকম জায়গায় কারোর ঘুম হয় নাকি? মনে আছে, বাড়িতে ফিরে আসতেই মা জিজ্ঞেস করলে, কি রে, সমস্ত রাত কোথায় ছিলি, কোথায় ঘুমোলি? প্রকাশ মামা বললে, ঘুম হবে কি করে? সাধুদের আশ্রমে কি ঘুম হয় কারো? সবাই কেবল খোল করতাল বাজাচ্ছিল। সাধুদের আশ্রমে? সাধুদের আশ্রম মানে? প্রকাশ মামা বললে, যাত্রা তো শেষ হয়ে গেল রাত 2টোর সময়, তখন কোথায় যাই? সদা বললে ওর ঘুম পেয়েছে, তাই ওকে নিয়ে রানাঘাটের এক সাধুদের আশ্রমে গেলুম। কিন্তু সেখানে সবাই এমন হেড়ে গলায় রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ করতে লাগলো যে বাপ বাপ বলে আমাদের ঘুম পালিয়ে গিয়ে বাঁচল। দিদি হাসতে লাগলো, বললে, তা আমাদের সদরের উকিলবাবুর বাড়ি থাকতে সাধুদের আশ্রমে গেলিই বা কেন? প্রকাশ মামা বললে, গেলুম সদাকে দেখাতে, যখন বড় হয়ে হাতে ওর অনেক টাকা আসবে তখন যাতে না ঠকে, তাই এখন থেকেই জোচ্চোদ্দে চিনিয়ে রাখলুম। কথাটা শুনে দিদিও হাসতে লাগলো, প্রকাশ মামা নিজেও হাসতে লাগলো। কিন্তু সদানন্দ সেদিন হাসতে পারেনি প্রকাশ মামার কথা শুনে। তখনও সেই রানাঘাটের বাজারের মেয়ে মানুষটার কথা মনে পড়ছিল তার। হঠাৎ প্রকাশ মামা জিজ্ঞেস করলে,
জামাইবাবুকে তুমি যাত্রা শুনতে যাওয়ার কথা বলনি তো? সত্যি তখনকার দিনে কেউই জানত না প্রকাশ মামার সঙ্গে বাড়ির বাইরে সে কোথায় কোথায় যেত। চৌধুরী বংশের কুলতিলকের পক্ষে যেখানে যাওয়া নিষিদ্ধ সেখানেও যে সে সেই বয়সে গিয়ে সে সবকিছু বিধিনিষেধ অমান্য করে বসে আছে, এই কথা গুরুজনদের কারোরই তখন গোচরে আসেনি। জীবন দেখা কি এতই সোজা? প্রকাশ মামা না হলে কি জীবনের উল্টো পিঠটা সে দেখতে পেত? একদিকে নরনারায়ণ চৌধুরীর অর্থ, লালসা আর তার বাবার বৈষয়িক কূটকৌশলী বুদ্ধি, আর অন্যদিকে প্রকাশ মামার বেপরোয়া জীবনভোগ। একদিকে কালীগঞ্জের বউ এসে পালকি থেকে নামতো আর দাদুর কাছে গিয়ে টাকা চাইত, আর একদিকে সেই টাকাই প্রকাশ মামার হাতের ফুটো দিয়ে রানাঘাটের বাজারের চালাঘরে গিয়ে নিঃশেষ হতো। মানুষের জীবনের এই অঙ্কটা সে কিছুতেই কষতে পারত না। একদিন মাকে জিজ্ঞেস করত, মা, ও বউটা কে পালকি করে আসে আমাদের বাড়িতে? কেবল দাদুর কাছে গিয়ে টাকা চায় কেন? মা বলতো, ও কালীগঞ্জের বউ। কালীগঞ্জের বউ কালীগঞ্জে থাকে না কেন? আমাদের নবাবগঞ্জে কেন জ্বালাতে আসে? মা তাড়াতাড়ি ছেলেকে চুপ করিয়ে দিত, বলতো, চুপ চুপ, ও কথা বলতে নেই, কর্তাবাবু শুনতে পেলে রাগ করবেন। সদানন্দ বলতো, তা কালীগঞ্জের বউয়ের পাওনা টাকা দিয়ে দিলেই হয়। যখনই কালীগঞ্জের বউ টাকা চায় তখনই দাদু বলে টাকা নেই। দাদু কেন মিথ্যে কথা বলে? দাদুর তো অনেক টাকা আছে, আমি দেখেছি। এসব কথার কোনো উত্তর তার মা দিতে পারেনি। প্রকাশ মামাকেও সে অনেকবার জিজ্ঞেস করেছে, তুমি কেন ওখানে যাও মামা? প্রকাশ মামা ভাগ্নের কাছে এমন প্রশ্নের আশা করত না। বলতো, তুই কি বুঝবি কেন যাই? তুই যখন বড় হবি তখন তুইও যাবি। সেই ছোটবেলায় যখন রাধার বাড়িতে প্রথম গিয়েছিল সে, তখন সেই গানটা শুনিয়েছিল। সেই গানটা আগে যদি প্রাণসুখী জানিতাম। আসবার সময় রাস্তায় প্রকাশ মামা তাকে জিজ্ঞেস করেছিল, কিরে, কিরকম গান শুনলি? সদানন্দ বলেছিল, ভালো। ভালো তো বুঝলুম, কিন্তু কিরকম ভালো তাই বল না। সদানন্দ বলেছিল, খুব ভালো। প্রকাশ মামা বলেছিল, তা দেখ, দিদি যদি তোকে জিজ্ঞেস করে কোথায় রাত কাটিয়েছিলি, তাহলে কিন্তু রাধার কথা বলিসনি, বুঝলি? তোর বাবাকেও বলবি না, তোর দাদুকেও বলবি না। সদানন্দ আবার জিজ্ঞেস করেছিল, কিন্তু তাহলে তুমি কেন ওখানে যাও মামা? প্রকাশ মামা বলেছিল, জীবনটাকে ভোগ করতে। ভোগ করতে মানে? প্রকাশ মামা বলেছিল, ওই তোর বড় দোষ। বলছি তুই বড় হলে সব বুঝতে পারবি, তবু বারবার সেই এক কথা। তোর ভালোর জন্যই তোকে এসব শেখাচ্ছি, নইলে তোর হাতে যখন টাকা আসবে তখন তুই খরচ করবি কি করে? সদানন্দ জিজ্ঞেস করেছিল, কেন, টাকা খরচ করা কি শক্ত? প্রকাশ মামা বলেছিল, নিশ্চয়ই, টাকা খরচ করা কি সোজা নাকি? তোর দাদুর তো অত টাকা, তাহলে কালীগঞ্জের বউকে তার পাওনা টাকা দেয় না কেন বল? সদানন্দ বলেছিল, সত্যি বলো তো, কালীগঞ্জের বউকে দাদু টাকা দেয় না কেন? একটা হাসির শব্দে হঠাৎ যেন সদানন্দের সম্বিত ফিরে এলো। চারিদিকে অনেক লোক, অনেক আলো, অনেক বাজনা, ঢোল কাঁসির আওয়াজে জায়গাটা তখন সরগরম হয়ে উঠেছে। তার সঙ্গে আছে শাঁখ আর উলুর শব্দ। বেয়াই মশাই, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। প্রকাশ মামা এগিয়ে এলো ভট্টাচার্য মশাইয়ের দিকে, বললে, কেন, ভয় পেয়েছিলেন কেন? ভট্টাচার্য মশাই বললেন, আমাদের বিপিন গিয়েছিল, তার মুখেই শুনলাম বাবাজিকে নাকি পাওয়া যাচ্ছিল না সকাল থেকে। কথাটা শুনে হো হো করে হেসে উড়িয়ে দিল প্রকাশ মামা। জামাইবাবুর দিকে চেয়ে বললে, শুনুন জামাইবাবু, বেয়াই মশাইয়ের কথা শুনুন। বরকে যদি পাওয়াই না যাবে তাহলে এখন বর এলো কি করে? কালীকান্ত ভট্টাচার্য মশাই বললেন, বুঝতেই তো পারছেন, আমি হলুম মেয়ের বাপ, আমার তো একটা দুশ্চিন্তা থাকে। তা গায়ে হলুদ নির্বিঘ্নেই হয়েছিল তো শেষ পর্যন্ত?
বরকর্তা চৌধুরী মশাই সাধারণত বেশি কথা বলেন না। গায়ে হলুদের কথা শুনে মুখ খুললেন, বললেন, গায়ে হলুদ না হলে বিয়ে হবে কি করে বেআই মশাই? অশাস্ত্রীয় ব্যাপার তো আমাদের বংশে চলবে না। নিরঞ্জন পরামানিক বরের সঙ্গে গিয়েছিল। কনের বাড়ির পরামানিক বিপিন এসে চুপি চুপি জিজ্ঞেস করলে, শুনছিলাম কি না কি হয়েছিল আপনাদের ওখানে? কিসের কি? আমি তো গায়ে হলুদ নিয়ে গিয়েছিলাম নবাবগঞ্জে, তখন তো বরকে পাওয়া যাচ্ছিল না, তারপর কখন পাওয়া গেল? নিরঞ্জন বললে, আরে খোকা বাবু তো খেয়ালি মানুষ, হঠাৎ কালীগঞ্জে চলে গিয়েছিল। কালীগঞ্জে? তা বিয়ের দিন বর বাবাজি কালীগঞ্জে চলে গিয়েছিলই বা কেন? কেন যে সদানন্দ সেদিন কালীগঞ্জে চলে গিয়েছিল তা কি সদানন্দ নিজেই জানত? এ এক বিচিত্র মানসিকতা। আগের দিনও সে জানত না যে সে কালীগঞ্জে যাবে। প্রকাশ মামা তাকে সব জায়গাতেই সঙ্গে করে নিয়ে গেছে। ছোটবেলা থেকে সে মামার সঙ্গে কত জায়গাতেই তো গেছে, কালীগঞ্জেও গেছে। রেলবাজার থেকে নবাবগঞ্জে এসে আরো কয়েক ক্রোশ দক্ষিণে যাও, তবে কালীগঞ্জ পড়বে। কালীগঞ্জে পোস্ট অফিস আছে, থানা আছে, বাঁধা বাজার আছে। বলতে গেলে নবাবগঞ্জের চেয়ে কালীগঞ্জ আরো বর্ধিষ্ণু গ্রাম। সদানন্দ জানত ওইখান থেকেই কালীগঞ্জের বউ তার দাদুর কাছে আসত। জানত দাদুর কাছে এসে কালীগঞ্জের বউ টাকা চাইত, আর যতবার টাকা চাইত ততবার দাদু বলতো টাকা নেই। কেন যে বউ টাকা চাইত আর কিসের টাকা তা সদানন্দ জানত না। কাউকে জিজ্ঞেস করলেও কেউ স্পষ্ট জবাব দিত না। বিয়ে বাড়িতে তখন লোকজনের ভিড় হয়েছে খুব। ভাগলপুর থেকে দাদামশাই এসেছে, তার নাতির বিয়ে। বুড়ো মানুষ, বেশি নড়াচড়া করতে পারেন না। তিনি বললেন, কই খোকাকে তো দেখতে পাচ্ছি নে। দিনু ডেকে নিয়ে এলো খোকাকে। দাদু শুয়েছিলেন সামনে। বললেন, দাদুকে প্রণাম করো। থাক থাক বলে কীর্তিপদবাবু পা জোড়া সামনের দিকে একটু এগিয়ে দিলেন। তারপর বললেন, বেঁচে থাকো বাবা, আশীর্বাদ করি সুখী হও। সদানন্দ তখনও সামনে দাঁড়িয়েছিল। কীর্তিপদবাবু আবার বলতে লাগলেন, এসে পর্যন্ত তোমাকে দেখতেই পাইনি মোটে, খুবই ব্যস্ত বুঝি? নরনারায়ণ চৌধুরী বললেন, না, ও আবার ব্যস্ত কিসের, ও তো বরাবরই ওই রকম। আমিই বলে আজকাল ওকে দেখতে পাইনে, অথচ একই বাড়ির মধ্যে থাকি, ওকে কেউই দেখতে পায় না। কীর্তিপদবাবু বললেন, তা তো পাবেই না, এখন ওদের বয়স হয়েছে, বুড়োদের সঙ্গে থাকতে ওদের আর ভালো লাগবেই বা কেন? যাও যাও, তোমার নিজের কাজে যাও বাবা, কাল তোমার বিয়ে, আর কোথাও বেরিও না। সদানন্দ ছাড়া পেয়ে বেঁচে গেল যেন। সে চলে যাবার পর কীর্তিপদবাবু বললেন, অনেক দিন পর দেখলাম খোকাকে, খুব বড় হয়ে গেছে, আর চেনা যায় না। নরনারায়ণ চৌধুরী বললেন, বড় হলে কি হবে, বৈষয়িক বুদ্ধি টুদ্ধি তেমন হয়নি। কীর্তিপদবাবু বললেন, এইবার বিয়ে হচ্ছে, কাঁধে জোয়াল চাপলেই সব ঠিক হয়ে যাবে। ছোট বয়সে সবাই ওরকম একটু হয়েই থাকে, পরে দেখবেন তখন ওই আপনাকে শেখাবে। আমি যখন ছোট ছিলাম তখন আমি কি জমিদারের কিছু বুঝতুম? দুই বেয়ায়ের বহুদিন পরে দেখা। দুজনেরই অনেক সম্পত্তি। একদিন এই দুজনের সব সম্পত্তিরই মালিক হয়ে বসবে সদানন্দ। কীর্তিপদবাবুর একমাত্র সন্তান এই সদানন্দর মা, আর নরনারায়ণ চৌধুরীরও একমাত্র সন্তান এই সদানন্দর বাবা। সদানন্দ নিজেও হরনারায়ণ চৌধুরীর একমাত্র সন্তান। সুতরাং দুই বেয়ায়েরই একমাত্র ভরসা এই সদানন্দ। তাই দুজনেরই এক কামনা, দুজনেরই কামনা সদানন্দ দীর্ঘজীবী হোক, সদানন্দ সুখী হোক, সদানন্দ সংসারী হোক, সদানন্দ বৈষয়িক হোক। কিন্তু হায় রে মানুষের জীবন, আর হায় রে মানুষের জীবনের ইতিহাস। নইলে সেদিন নবাবগঞ্জ আর ভাগলপুরের সেই
দুই দুর্ধর্ষ জমিদার পুঙ্গব কি কল্পনা করতেই পেরেছিলেন যে তাঁদের একমাত্র উত্তরাধিকারী শ্রীমান সদানন্দ চৌধুরী লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া সত্ত্বেও কপর্দক শূন্য অবস্থায় এক অখ্যাত চৌবেড়িয়া গ্রামের রসিকপালের অতিথিশালায় অন্নদাস হিসেবে শেষ জীবনটা কাটাবে? নইলে ঠিক বিয়ের আগের দিন কেউ নিজের বাড়ি ছেড়ে পালায়, না নরনারায়ণ চৌধুরীর শেষ জীবনের চরম শত্রু কালীগঞ্জের বইয়ের কাছে গিয়ে আশ্রয় নেয়? কালীগঞ্জের বইয়েরও তখন চরম অবস্থা। নিঃসন্তান বিধবা মানুষ তিনি। এককালে স্বামীর জীবিতাবস্থায় তিনি অনেক সুখ অনেক ঐশ্বর্য দেখেছেন। দুটি ছেলে হয়েছিল তাঁর, তারাও তখন আর নেই। কালীগঞ্জে যেবার কলেরা মহামারী হয়ে দেখা দিয়েছিল, সেবার দুই ছেলেই তার চোখের সামনে মারা গিয়েছিল। স্বামীর মৃত্যু, দুই ছেলের মৃত্যু সবই তিনি সহ্য করেছেন বুকে পাথর বেঁধে। তখন ওই নরনারায়ণ চৌধুরী ছিল কালীগঞ্জের জমিদারের নায়েব। তার হাতেই সবকিছুর ভার দিয়ে কালীগঞ্জের বউ বড় নিশ্চিন্ত ছিলেন। 15 টাকা মাইনে পেতেন তখন নরনারায়ণ চৌধুরী, সামান্য নায়েব মাত্র। অতি কষ্টে সৃষ্টে চলত সংসার। কিন্তু সন্তানহারা বিধবার হাতে জমিদারির ভার পড়ার পর থেকেই নরনারায়ণ চৌধুরীর অবস্থা ফিরতে লাগল। তিনি নায়েবগিরি করেন কালীগঞ্জে, কিন্তু একখানা ছোট কোঠা বাড়ি করলেন নবাবগঞ্জে, নিজের গ্রামে। মাসে 15 টাকা মাইনে পাওয়া নায়েবের কোঠা বাড়ি করবার সামর্থ্য হয় কি করে, সে প্রশ্ন জমিদারির বিধবা মালিক কালীগঞ্জের বইয়ের মাথায় আসেনি। এলে আর নরনারায়ণ চৌধুরী আজ এত বড় লোক হতে পারতেন না। আর তখন সে প্রশ্ন উঠলে আজকের এই আসামি সদানন্দ চৌধুরীকে নিয়ে উপন্যাস লেখবার প্রয়োজনও এমন করে অনিবার্য হয়ে উঠত না। তা সেদিন সেই সদানন্দ চৌধুরীর বিয়ের আগের দিন সন্ধেবেলা হঠাৎ কালীগঞ্জের বউ সদানন্দকে তার বাড়িতে দেখে অবাক হয়ে গিয়েছিল। বুড়ি মানুষ, ভালো করে তখন চোখেও দেখতে পায় না। বিরাট বাড়ি, কিন্তু ওই বিরাট বাড়িটাই শুধু আছে তখন, আর কিছু নেই। সব ঘরগুলোতে ভালো করে ঝাঁটও পড়ে না। আগেকার সেই সব লোক লস্করও নেই আর তখন। একটা ঝি শুধু হাতের কাজগুলো করে দেয়। আগে গোয়াল ভরা গরু ছিল, বলদ ছিল চাষবাসের, আর ছিল কিছু লোকজন যারা এককালে কর্তাদের নিমক খেয়েছে। তারা কৃতজ্ঞতার তাগিদে বাড়ির আনাচে কানাচে কোনো রকমে তখনও বাসা বেঁধে আছে। দরকার হলে ভাঙা পালকিটায় করে গিন্নিমাকে এখানে ওখানে নিয়ে যায়। তাও পালকিটার রং তখন চটে গেছে, একটা পায়া ভেঙে গেছে, কোনো রকমে মেরামত করে সেটা একটু চালু আছে। তুমি কে বাবা? সদানন্দ একেবারে নিচু হয়ে বুড়ির পায়ে হাত দিয়ে মাথায় ঠেকালে। আমি সদানন্দ, আমি নবাবগঞ্জের নরনারায়ণ চৌধুরীর নাতি, আর হরনারায়ণ চৌধুরী আমার বাবা। কালীগঞ্জের বউ তখন বিস্ময়ে হতবাক, যেন কথাটা বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল না বুড়ির। বললে, তা আমার কাছে যে তুমি হঠাৎ? নায়েব মশাই কি তোমার হাত দিয়ে আমাকে টাকা পাঠিয়েছে? সদানন্দ বললে, না। তাহলে তুমি কি করতে এসেছো? আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি কালীগঞ্জের বউ। আমি বাড়ি থেকে চলে এসেছি, আমার কালকে বিয়ে, এবার থেকে আমি তোমার কাছেই থাকব। কালীগঞ্জের বউ কথাগুলো শুনে কেমন যেন আকাশ থেকে পড়ল। কি করবে বুঝতে পারলে না। তখনও আহ্নিক সারা হয়নি তার। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, এবার বসে পড়ল বুড়ি। বললে, তোমার বিয়ে কাল? হ্যাঁ। তা কাল তোমার বিয়ে যদি হয়, তো তুমি বাবা আজকে আমার বাড়িতে এলে কেন? কাল সকালেই তো তোমার গায়ে হলুদ হবে, তখন তো তোমার খোঁজ পড়বে, তখন তো আমার নামেই দোষ পড়বে যে আমি তোমাকে আমার কাছে আটকে রেখেছি। তা নায়েব মশাই জানে যে তুমি আমার কাছে এসেছো? সদানন্দ বললে, না, আমি কাউকেই জানাইনি এখানে আসার কথা, কাউকে আর জানাবও না, আমি আর ও বাড়িতে যাবও না। কালীগঞ্জের বউ বললে, তোমার হলো কি বাবা?
তুমি কি বাড়ির সঙ্গে রাগারাগি করেছ? না কালীগঞ্জের বউ, আমি তোমার এখানে থাকবো বলেই এসেছি। এবার থেকে আমি বরাবর তোমার এখানেই থাকবো, নবাবগঞ্জে আর যাব না। কালীগঞ্জের বউ বললে, তুমি দেখছি ছেলে মানুষ আছো এখনো। আমার এখানে যে তুমি থাকবে তা খাবে কি? তুমি বড় লোকের বাড়ির ছেলে, আমি গরিব মানুষ, আমি কি তোমাকে খাওয়াতে পারবো বাবা? তুমি ছেলে মানুষই করো না, বাড়ি চলে যাও। একে তো তোমার দাদু আমাকে দেখতে পারে না, এরপর যদি তোমাকে আমার এখানে দেখতে পায় তো আমাকে আর আস্ত রাখবে না, আমাকে আর তোমাদের বাড়িতেও ঢুকতে দেবে না। সদানন্দ জিজ্ঞেস করলে, তা তুমি দাদুর কাছে যাও কেন? কেন তুমি দাদুর কাছে ভিক্ষে করতে যাও? ভিক্ষে করতে তোমার লজ্জা করে না? কালীগঞ্জের বউ বললে, কিন্তু আমার পাওনা টাকা চাইতে যাওয়াও ভিক্ষে? তোমার দাদু তো আমার সর্বস্ব নিয়েছে, আমার জমি জমা কিচ্ছু আর বাকি রাখেনি, কেবল এই ভিটেটুকু ছাড়া আমার আর নিজের বলতে কিচ্ছু নেই। আমার লাখ লাখ টাকার সম্পত্তি সব তোমার দাদু নিয়েছে, তাই শেষকালে আমি অনেক কান্নাকাটি করাতে তোমার দাদু বলেছিল আমাকে 1010 টাকা দেবে। তাই শুনে আমি মামলা তুলে নিয়েছিলুম। তা এখন সেই টাকাটা চাওয়াও নাকি আমার অন্যায়। আমি তো আর 2 দিন পরে মরে যাব, তখন টাকা দিলে আমার কি লাভ হবে বলো বাবা? সে টাকা কি আমার ছেড়াদ্দে খরচ হবে? সদানন্দ বললে, তোমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। তুমি সব জানো বাবা, সব জানো তুমি? বুড়ির যেন আনন্দে গলা বন্ধ হয়ে এলো। সদানন্দ বললে, সব জানি বলেই তো আমি এসেছি। কি করে জানলে তুমি? কে বললে তোমাকে? কে আমার এমন শুভাকাঙ্ক্ষী আছে বাবা? আমি জানতুম আমার কেউ নেই। কর্তা গেছেন, নিজের পেটের 2 ছেলে থাকলেও আজ আমার এই দুর্দশা হতো না। তাই ভাবি, মানুষ এমনি করেই মানুষের সর্বনাশ করে। কই, তোমার দাদুর তো কোনো ক্ষতি হয়নি, তার তো ছেলে বেঁচে রয়েছে, তুমি তার নাতি, তোমারও তো কাল বিয়ে হবে, তারপর একদিন তোমারও ছেলে পুলে হবে, ঘর সংসার ভরে উঠবে তোমাদের। তখন তো একবার কেউ ভাববে না কার টাকা এসব হলো, কার সর্বনাশ করে তোমাদের এত বারবারন্ত হলো। কিন্তু আমার কি হলো? আমি তোমার দাদুর কাছে কি অপরাধ করেছি যে তিনি আমার এত বড় সর্বনাশটা করলেন? দেখো বাবা, আমি তাই তাকে রাগের মাথায় শাপ দিয়ে এসেছি। শাপ দিয়ে এসেছো? কাকে? তোমার দাদুকে। ওই নায়েব মশাইকে রাগের মাথায় শাপ দিয়েছিলুম। শাপ দিয়ে বলেছিলুম যে আপনি নির্বংশ হবেনি, বামুনের শাপ নিষ্ফল হবে না। তা রাগ হলে কি মানুষের জ্ঞান থাকে বাবা? আমিও তাই রাগের মাথায় ওই কথা বলে ফেলেছিলুম। তাই আমার উপর তোমার দাদুর অত রাগ। এখন বলছে আর টাকা দেবে না। সদানন্দ বললে, আমি তোমার সব টাকা মিটিয়ে দেব, আমি তোমাকে তো সেই কথা বলতেই এসেছি। তুমি আমার টাকা মিটিয়ে দেবে? তা আমি মরে গেলে আমার টাকা মিটিয়ে দিলে আমার কি লাভ? বেঁচে থেকেই যদি খেতে না পেলুম তো আমি মারা গেলে সে টাকা কে খাবে? পুঁতে খাবে? হঠাৎ একটা শব্দে সদানন্দর যেন চমক ভাঙল। হঠাৎ বাইরে থেকে কে যেন বলে উঠল, ওরে বাজনা বাজা, বাজনা বাজা। সঙ্গে সঙ্গে ঢোল বেজে উঠল বাইরে। তখন সম্প্রদান হচ্ছে। পুরুত মশাই মন্ত্র পড়তে শুরু করেছেন, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। নয়নতারার হাতের পাতাটা ধরে আছে সদানন্দ, আর পুরুত মশাই নিজের মনেই গড়গড় করে মন্ত্র পড়ে চলেছেন। কিন্তু একটা কথাও যেন আর তখন কানে যাচ্ছে না তার। তার তখন কেবল মনে পড়ছে রাধার গাওয়া সেই গানটা, রানাঘাটের বাজারের রাধা। আগে যদি প্রাণসখী জানিতাম, শ্যামের পীড়িত গরল মিশ্রিত কারো মুখে যদি শুনিতাম, কুলবতীবালা হইয়া সরলা
তবে কি অবিশ ভুকিতাম? সদানন্দর মনে হল প্রকাশ মামার রাধা সেদিন গানটা ঠিক গায়নি। শ্যামের পীড়িত নয়, ওটা হবে টাকার পীড়িত। টাকার পীড়িত গরল মিশ্রিত বললেই যেন ঠিক হতো। টাকার জন্যেই তো আজ তার দাদু বড়লোক, টাকার জন্যেই তো তারা জমিদার, টাকার জন্যেই তো আজ এই সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে। অথচ এ টাকা তারও নয়, তার বাবারও নয়, তার দাদুরও নয়। এই সমস্ত যা কিছু তাদের সম্পত্তি সব তো কালীগঞ্জের বইয়ের। পুরুত মশাই তখনও মন্ত্র পড়িয়ে চলেছে, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং। কোথা দিয়ে যে সেদিন কি ঘটে গেল তা সদানন্দ জানতেও পারল না, কিংবা হয়তো জানতে চাইলও না। সব সময় প্রকাশ মামা পাশে দাঁড়িয়ে কানের কাছে মুখ এনে বলতে লাগলো, কিরে অমন গোমরা মুখ করে আছিস কেন? কি হয়েছে তোর? দেখছিস কত মেয়ে ছেলে রয়েছে চারদিকে, একটু চেয়ে দেখ। চৌধুরী মশাই ভোরের ট্রেনেই চলে এলেন। আসবার সময় প্রকাশকে কাছে ডাকলেন। প্রকাশ সারা রাত জেগেছে। বিয়ের সম্প্রদান থেকে শুরু করে একেবারে বাসর ঘর পর্যন্ত। নিরঞ্জন পরামানিকও ছিল সঙ্গে। নিরঞ্জনের ঘুমোলে চলবে না, একেবারে বাসর ঘরের দরজার সামনেই কাছাকাছি কোথাও থাকতে হবে, যেন সে নজর রাখে একটু, যেন সদানন্দ পাগলামি না করে। প্রকাশ বলেছিল, আমিও তো আছি জামাইবাবু, আমি রাত্রিরে ঘুমোবো না। তার নিরঞ্জন আর প্রকাশ মামা দুজনের ভরসাতেই চৌধুরী মশাই এর জন্য ব্যবস্থা বন্দোবস্তের কোনো ত্রুটি রাখেননি। পাকা বন্দোবস্ত একেবারে। নিজে আলাদা বসিয়ে তাকে খাইয়েছেন। চৌধুরী মশাই যে নিজে আসবেন এটা কালীকান্ত ভট্টাচার্যের কাছে কল্পনার বাইরে ছিল। অত বড় রাশভারী মানুষটাকে নেহাত বেকায়দায় পড়েই ছেলের বরকর্তা হয়ে এত দূরে আসতে হয়েছে। রাত্রে শুতে যাবার আগেও জিজ্ঞাসা করলেন, তাহলে আমি শুতে যাই প্রকাশ? প্রকাশ বললে, হ্যাঁ হ্যাঁ, আপনি শুতে যান জামাইবাবু, আপনি কি করতে জেগে থাকবেন? আমি তো আছি, আমি আছি, নিরঞ্জন আছে। তবু যেন স্বস্তি পাচ্ছিলেন না চৌধুরী মশাই। বললেন, দেখো প্রকাশ, যেন আবার কেলেঙ্কারি না হয়। প্রকাশ বললে, কেলেঙ্কারি? আমি থাকতে কি কেলেঙ্কারি হবে? চৌধুরী মশাই বললেন, মানে আবার যদি খোকা পালিয়ে যায় সেই কথাই বলছি। আর পালাবে না। চৌধুরী মশাই বললেন, কিসে বুঝলে? প্রকাশ একটু ইঙ্গিতপূর্ণ হাসি হাসল। বললে, বুঝি জামাইবাবু, আমি বুঝি। খুলে বলো না কিসে বুঝলে? প্রকাশ বললে, সদার বউ পছন্দ হয়েছে। তাই নাকি? খোকা তোমায় বললে? প্রকাশ বিশেষজ্ঞের মতো ভঙ্গি করে বলে উঠল, ও কি আর মুখে বলবার জিনিস জামাইবাবু, ও বুঝে নিতে হয়। চৌধুরী মশাই বললেন, তাহলে তো আর কোনো ভাবনাই নেই। প্রকাশ বললে, না, কোনো ভাবনা নেই, আপনি নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমোতে যান। এরপরে চৌধুরী মশাইয়ের কোনো দুশ্চিন্তা ছিল না। তিনি তার নির্দিষ্ট বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলেন। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে যাবার আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়লেন। যাবার আগে আবার ডেকে পাঠালেন প্রকাশকে। শুধু প্রকাশ নয়, তার সঙ্গে নিরঞ্জন পরামানিকও এলো। তাদের জন্যে চৌধুরী মশাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন। বললেন, কি খবর প্রকাশ? প্রকাশ বললে, যা বলেছিলুম তাই। তার মানে? প্রকাশ বললে, তার মানে আমাকে জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করুন ওই নিরঞ্জনকে। একে বাসর ঘরের কাছেই একটা বারান্দায় শুতে বলেছিলুম, ও শুয়ে শুয়ে সব শুনেছে। চৌধুরী মশাই নিরঞ্জনের দিকে চাইলেন। নিরঞ্জন বললে, হ্যাঁ বড়বাবু, শালাবাবু যা বলছেন ঠিক বলছেন। খোকাবাবু কাল বাসর ঘরে কথা বলেছেন। কি কথা? আগে বাসর ঘরে কাল রাত্রিরে মেয়েরা গান গাইছিলেন তো, আমি বারান্দা থেকে সব শুনতে পাচ্ছিলাম। গানের পর মেয়েরা বরকে জিজ্ঞেস করলেন,
গান কেমন লাগলো? তা খোকা কি উত্তর দিলে? খোকাবাবু মনে হলো খুব খুশি। খোকাবাবুর গলা শুনতে পেলুম। খোকাবাবু বললেন, খুব ভালো। যাক, সুখবরটা শুনে চৌধুরী মশাই খুশি হলেন। তাহলে আর ভয় নেই। প্রকাশ বললে, আমি তো আপনাকে আগেই বলেছিলাম জামাইবাবু, ও কোণের মুখ দেখলে সদার সব পাগলামি বাপ বাপ বলে পালিয়ে যাবে। অমন ডানা কাটা পড়ি দেখলে মুনি ঋষিদের ধ্যান পর্যন্ত ভেঙে যায়, তো আমাদের সদা তো কোন ছাড়। ততক্ষণে ট্রেন ছাড়বার সময় হয়ে গিয়েছিল। চৌধুরী মশাই আর থাকতে পারলেন না। ট্রেনে উঠবার আগে প্রকাশ চৌধুরী মশাইয়ের গা ঘেঁষে দাঁড়ালো। বললে, একটা কথা ছিল জামাইবাবু। কি? কিছু টাকার দরকার ছিল। আজ তো আবার বরকনেকে নিয়ে যেতে হবে, অনেক খরচ হবে। মেয়েদের শয্যা তুলুনি আছে, ওদের পরামানিককে কিছু টাকা দিতে হবে। তারপর চৌধুরী মশাই বললেন, কিন্তু তোমার হাতে যে কাল 300 টাকা দিলুম। আগে 300 টাকায় কি হবে? সে টাকা তো আছে, তবু হাতে একটু বেশি টাকা থাকলে বুকে বল ভরসা হয়। চৌধুরী মশাই জামার ভিতরের পকেট থেকে কয়েকখানা নোট বার করলেন, করে এক এক করে গুনতে লাগলেন। বারবার গুনে বললেন, এই নাও। প্রকাশ টাকাটা নিয়ে বললে, কত? আরো 100 দিলাম। 100 মোটে? 100তে কি হবে? চৌধুরী মশাই বললেন, তা এত টাকা তোমার কিসে লাগবে শুনি? রজবালি তো স্টেশনে এসে হাজির থাকবে, তারপর পালকি ভাড়া বরকনে বাড়ি পৌঁছলে সব মিটিয়ে দেব। তা তাই সই। নোট কখানা গুনে প্রকাশ সেগুলো পকেটে পুরে ফেললে। টাকা নিয়ে বেশি ছেঁড়াছিড়ি করতে নেই, তা প্রকাশ জানে। তাতে কাজ হাসিল হয় না। তারপর ট্রেন ছেড়ে দিলে। এসব কবেকার ঘটনা। আজ এতদিন পর অতীতের সমস্ত পথগুলো পরিক্রমা করতে গিয়ে সেদিনকার সবকিছু খুঁটিনাটি ঘটনাগুলো মনে পড়তে লাগলো সদানন্দ চৌধুরীর। সেদিনকার সেই ছেলেটাকে যেন চেষ্টা করলে এখনো চেনা যায়। চেনা যায় তার ছোটখাটো কথা আর মানুষের সঙ্গে ব্যবহারের ঘটনাগুলো। অথচ কেউই তাকে চিনতে পারেনি। তার দাদু, তার বাবা, মা, প্রকাশ মামা সবাই তাকে তাদের প্রচলিত নিয়মের বেড়াজাল দিয়ে ঘেরা পৃথিবী থেকে নির্বাসন দিয়েছিল। নির্বাসন দিয়ে তার মাথার ওপর শাস্তির বোঝা চাপিয়ে দিয়ে সমস্ত দায় থেকে নিজেদের বিবেককে মুক্ত করতে চেষ্টা করেছিল। তারা ভেবেছিল তাদের ছাঁচে সদানন্দকে ঢালাই করে শুধু বংশবৃদ্ধির প্রয়োজনে তাকে বাঁচিয়ে রাখবে। সদানন্দ তাদের প্রতিনিধি হয়ে দিনের পর দিন সেই একই নিয়মের পুনরাবৃত্তি করে যাবে, যে নিয়মের প্রবর্তন করে এসেছেন সমস্ত মানুষ জাতের পূর্বপুরুষ। সদানন্দ সেই দিন থেকেই ভেবেছিল এতদিনকার সেই নিয়ম সে ভাঙবে। সে ভেবেছিল সে বলবে, আমি তোমাদের কেউ নই। তোমাদের পাপের ভাগিদার যেমন আমি নই, তেমনি তোমাদের পুণ্যের ভাগিদারও আমি নই। তোমাদের সমস্ত পাপ পুণ্যের দুষ্কৃতি সুকৃতি নিয়ে তোমরা সুখে থাকো, শুধু আমাকে মুক্তি দাও তোমরা। আমি যেমন তোমাদের সাহায্য চাই না, তেমনি চাই না তোমাদের উত্তরাধিকারের অধিকারও। অথচ সমস্ত অপরাধ থেকে দায়মুক্ত হয়েও আজ সে একজন আসামি। ভাগ্যের বোধহয় এও এক বিচিত্র পরিহাস। ভদ্রলোক পাশে পাশে আসছিল। ভদ্রলোক সারা জীবন আসামি আর ফরিয়াদি নিয়ে জীবন কাটিয়েছে। অনেক আসামি দেখেছে, আবার অনেক ফরিয়াদিও দেখেছে, কিন্তু এমন আসামি আর দেখেনি। বললে, একটু পা চালিয়ে চলুন, পা চালিয়ে চলুন। সদানন্দবাবু হাসলেন, যেন পা চালিয়ে চললেই বেশি এগিয়ে যাওয়া যায়। তার দাদু, তার বাবা, তার মা, তার প্রকাশ মামা, তার দাদামশাই সবাই তো সংসারে একটু পা চালিয়েই চলতে চেয়েছিল। তারা সবাই ভেবেছিল পা চালিয়ে চললেই বুঝি তারা আরো একটু এগিয়ে যেতে পারবে। ভেবেছিল আরো টাকা, আরো ক্ষমতা, আরো আয়ু পাবে আর একটু পা চালিয়ে চললেই। তারা পা চালিয়ে চলতে চেয়েছিল, কিন্তু থেমে থেমে এগিয়ে যাবার প্রজ্ঞা তাদের আসেনি। তারা জানত না যে যারা থেমে থাকে
তারাই চলা লোকদের হারিয়ে দিয়ে এগিয়ে যায়। আশ্চর্য, শেষ পর্যন্ত তাই হয়েছিল তাদের সকলের। সদানন্দর মনে আছে, রসিক পালের বাড়িতে যেমন আজকে কাছারির পেয়াদা এসে হাজির হয়েছে সমন নিয়ে, ঠিক তেমনই একদিন ওই প্রকাশ মামা তার কাছে এসে হঠাৎ হাজির হয়েছিল। সদানন্দ তখনও এখনকার মতো নিঃসহায়। কলকাতার এক ধর্মশালায় তখন অন্নদাস হয়ে জীবন কাটছে তার। প্রকাশ মামা তাকে দেখে অবাক, বললে, আমি তো তোকে খুঁজতেই বেরিয়েছি রে, তুই এখানে রয়েছিস? সদানন্দ বললে, কেন, আমার সঙ্গে আবার তোমার কি দরকার? প্রকাশ মামা বললে, তোর জন্যে কোথায় কোথায় গিয়েছি জানিস? সদানন্দ বিরক্ত হয়ে উঠল প্রকাশ মামার ওপর, বললে, ওসব কথা থাক, তুমি আমার খোঁজ করছো কেন তাই বলো। প্রকাশ মামা বললে, কেন, তোরা তো তাড়া কিসে? আমি তো তোর ভালোর জন্যই এসেছি, আমার নিজের তো কিছুই না। সদানন্দ বললে, আমার তুমি অনেক ভালো করেছো মামা, আর আমার ভালোর দরকার নেই। তুমি আমার ভালোর জন্যই আমার বিয়ে দিয়েছিলে, আমার ভালোর জন্যই তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, তোমরা আমার ভালোর জন্যই কপিল পায়রা পোড়াকে ভিটে মাটি ছাড়া করেছিলে, আর আমার ভালোর জন্যই তোমরা কালীগঞ্জের বইয়ের সর্বনাশ করেছিলে, আবার আমার ভালোর জন্যই তোমরা সেই বংশীঢালিকে দিয়ে তাকে খুনও করিয়েছিলে। দয়া করে তোমরা আর ভালো করতে চেও না মামা, আমার যথেষ্ট ভালো করেছ, আর ভালো করতে হবে না। কথাগুলো প্রকাশ মামার ভালো লাগলো না। বললে, তুই তো বেশ কথা বলতে শিখেছিস, অথচ জামাইবাবু বলতো তোর মাথা খারাপ হয়ে গেছে, এখন তো বেশ শেয়ানা মানুষের মতো কথা বলছিস তুই। সদানন্দের বেশি কথা বলতে সেদিন ভালো লাগেনি। বললে, তুমি কি করতে আমার কাছে এসেছো তাই আগে বলো। প্রকাশ মামা হঠাৎ বলে উঠল, তোর বাবা মারা গেছে। খবরটা শুনে সদানন্দর চমকে যাওয়া উচিত ছিল, অন্তত কিছুটা হতবাক হওয়া, কিন্তু সেদিন কিছুই হয়নি তার। সে শুধু প্রকাশ মামার মুখের দিকে খানিকক্ষণ হাঁ করে চেয়ে রইল, আর যেন কিছু করবার ছিল না তখন তার। প্রকাশ মামা বললে, আমি এখন নবাবগঞ্জ থেকে আসছি, সেখানেও তোকে খুঁজতে গিয়েছিলাম, শেষকালে এলুম কলকাতায়, ভাবলুম এখানে তোকে কোথাও পাবো, তো এখানেও অনেক জায়গায় খুঁজেছি, শেষে ভাগ্যি ভালো তাই হঠাৎ বউবাজারের সেই পুলিশের বড়বাবুর বাড়িতে গিয়েছিলুম মানদা মাসির খোঁজে। সেখানে তাদের বাড়ির চাকর মহেশের কাছে এই ধর্মশালার খবর পেলুম। তা এখন চল আমার সঙ্গে। কোথায়? ভাগলপুরে, তোর মামার বাড়িতে। সেখানে গিয়ে কি হবে? আমার কেউ নেই, আমি কোথাও যাব না। প্রকাশ মামা বললে, কেউ নাই বা থাকলো, কিন্তু তোর বাবার সম্পত্তি তো আছে, অত লাখ টাকার সম্পত্তি তুই ছেড়ে দিবি? সে সম্পত্তি তো সবই তোর রে, তুই তো বাবার একমাত্র ছেলে, একমাত্র ওয়ারিশান। কিন্তু টাকা নিয়ে কি করব, আমার টাকার দরকার নেই। কিন্তু সদানন্দ ছাড়তে চাইলেও প্রকাশ মামা ছাড়বার লোক নয়। বললে, তুই টাকা না নিলে কে নেবে সে টাকা? এত টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে তুই ধর্মশালায় বসে বসে ভ্যারেন্ডা ভাজবি? আর টাকা যদি তুই না নিস তো আর কাউকে দানপত্র করে দে। আমি গরিব লোক, তোর টাকার দরকার না থাকতে পারে, কিন্তু আমার তো টাকার দরকার আছে রে। আমি তো আর তোর মতো সন্ন্যাসী হয়ে যাইনি। তোর না হয় মাগ ছেলে কেউ নেই, কিন্তু আমার তো আছে। এতক্ষণে সদানন্দ বুঝল কিসের তাগিদে প্রকাশ মামা তার খোঁজে সেই ভাগলপুর থেকে বেরিয়ে সারা দেশ ঘুরে কলকাতায় এসেছে। আর কলকাতা কি ছোট জায়গা? কলকাতার মতো জায়গায় কি কাউকে খুঁজে বার করা সহজ? যতদিন মা বেঁচে ছিল ততদিন প্রকাশ মামার টাকার অভাব হয়নি। দিদির কাছে হাত পেতেছে, আর টাকা নিয়ে পকেটে পুরেছে, আর রানাঘাটের বাড়িতে গিয়ে ফুর্তি করেছে। সারা জীবনটাই ফুর্তি করে বেরিয়েছে প্রকাশ মামা। এখন যখন তার জামাইবাবু মারা গেছে, এখন এসেছে ভাগ্নের খোঁজে, এখন ভাগ্নের জন্যে দরদ উতলে উঠছে তার। সেই জন্যেই তো অনেক দিন ধরে সে ভেবেছিল যে সে তার জীবন কাহিনীটা লিখে যাবে যে
সে পাগল নয়, পাগল তোমরা। যে পৃথিবীতে মানুষ মানুষকে পণ্য হিসেবে ব্যবহার করে, যে মানুষ কেবল কপিল পায়রা পোড়াদের গলায় দড়ি দিতে সাহায্য করে, যে মানুষ কেবল কালীগঞ্জের বউদের বঞ্চনা করে নিজের পুঁজিপাটা বাড়ায়, সেই মানুষ পাগল না হয়ে পাগল হয় কিনা সদানন্দ? সদানন্দ বলেছিল, তাহলে চলো। প্রকাশ মামা সেদিন আদর করে সদানন্দকে ভাগলপুরে নিয়ে গিয়েছিল। কিন্তু তখন কি প্রকাশ মামা জানত যে তার জামাইবাবুর সমস্ত সম্পত্তি অন্য একজনের ভোগে লাগবে? জানলে বোধহয় আর ভাগ্নের সন্ধানে আসত না প্রকাশ রায়। কিন্তু সেসব কথা এখন যাক, সেসব অনেক পরের কথা। তখন নয়নতারারও অনেক বয়স হয়েছে, তারও তখন নতুন করে সংসার হয়েছে। সেসব কথা বলবার সময় পরে অনেক পাব। এখন আজকের কথা বলি, এই নয়নতারার বিয়ের কথা। এই নয়নতারার বিয়ের দিনে সেসব বিপর্যয়ের কথা ভাবতে নেই, সেসব অকল্যাণের কথা এই শুভদিনে বুঝি ভাবাও অন্যায়। আজ শুধু আনন্দ করো তোমরা সবাই। আজ শাঁখ বাজাও, আজ উলু দাও, আজ বলো যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। আজ কালীকান্ত ভট্টাচার্যের একমাত্র সন্তানের বিয়ে। যে নয়নতারার রূপ দেখে সকলের চোখের পাতা পড়তে চাইত না, যে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে পণ্ডিত মশাই আর তার গৃহিণীর রাত্রে ঘুম ছিল না, সেই নয়নতারারই আজ বিয়ে। সেই বিয়েতে তোমরা আজ এসো, এসে নয়নতারাকে আশীর্বাদ করো। বলো, তুমি জন্ম জন্ম স্বামী সোহাগিনী হয়ে শ্বশুর শাশুড়ির সেবা করে অক্ষয় পুণ্য অর্জন করো মা। আশীর্বাদ করো আমার নয়নতারা যেন সুখী হয়, আমার নয়নতারা যেন স্বামী সোহাগিনী হয়। আশীর্বাদ করো আমার নয়নতারা যেন সিঁথির সিঁদুর নিয়ে জন্ম জন্ম এও স্ত্রী হয়ে কাটায়। তখন বেলা বেড়েছে। প্রকাশ মামা বেআই মশাইকে খুঁজে খুঁজে হয়রান। বললে, কোথায় বেআই মশাই, কোথায়? কালীকান্ত ভট্টাচার্য কদিন থেকেই ব্যতিব্যস্ত। তার বিশ্রাম নেই, তার দুশ্চিন্তারও শেষ নেই। কোন দিক দেখবেন ঠিক করতে পারছেন না। প্রকাশ মামার কাছে আসতেই প্রকাশ মামা একেবারে ঠেস দিয়ে বলে উঠলেন, কি বেআই মশাই, এখন জামাই পেয়ে যে আমাকে একেবারে চিনতেই পারছেন না দেখছি। আমি খেলুম কি না খেলুম কিছুই দেখছেন না আর। না না, সে কি কথা বেআই মশাই, আপনি তো সব, আপনি না থাকলে কি এ বিয়ে হতো? প্রকাশ মামা বললে, তা কেমন জামাই হলো বলুন, পছন্দ হয়েছে তো? আপনিই বলুন, আপনার বৌমা কেমন হলো? আপনি বেআই মশাই কেবল আপনার নিজের মেয়ের গর্বেই গেলেন, কেন আমাদের ছেলে কি ফেল না? কালীকান্ত ভট্টাচার্য বললেন, না না, তা কেন বলবো। আমার নয়নতারার অনেক পুণ্যফল ছিল, তাই অমন স্বামী পেয়েছে। আমাদের কেষ্টনগরের সবাই এক বাক্যে বরের প্রশংসা করে গেছেন। প্রকাশ মামা বললে, তাহলে যাত্রার সময়টা কখন? কালীকান্ত ভট্টাচার্য বললেন, পুরুত মশাই তো পাঁজি দেখে সময় ধার্য করে দিয়েছেন। দেখবেন যেন বেশি দেরি না হয়, ওদিকে আবার রানাঘাট থেকে ট্রেন বদল করতে হবে, সে ট্রেন মিস করলেই মুশকিল। কালীকান্ত ভট্টাচার্য বললেন, না, সেদিকে কোনো গোলযোগ হবে না, আমি আমার লোক দিয়ে ট্রেন ধরিয়ে দেব। তারপর হঠাৎ যেন কি মনে পড়ে গেল। বললেন, আপনি সিগারেট টিগারেট ঠিক পাচ্ছেন তো? কোথায় আর পাচ্ছি, আপনি জামাই পেয়ে গেছেন, এখন আর আমাকে কে দেখবে, আমি তো এখন পর হয়ে গেছি। কালীকান্ত ভট্টাচার্য মশাই ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। ওরে, কে আছিস? অনিতাই, ও কেষ্টধন, ও বিপিন, কে রে ওদিকে? বেআই মশাইকে সিগারেট দেয়নি কেউ, যেদিকে আমি দেখব না সেই দিকেই গাফিলতি। ওরে কেষ্টধন। বলতে বলতে ভেতর বাড়ির দিকে সিগারেটের সন্ধানে চলে গেলেন। নিরঞ্জন এতক্ষণ পাশে দাঁড়িয়েছিল, সে এতক্ষণে কাছে এলো। বললে, শালা বাবু, এদিকে এক কাণ্ড হয়েছে। কাণ্ড? কিসের কি কাণ্ড? নিরঞ্জন বললে,
তেমন কিছু কাণ্ড নয়, ছোটবাবু ওদের সব বলে দিয়েছে। কি বলে দিয়েছে সদা? বলে দিয়েছে যে পরশু ছোটবাবু কালীগঞ্জের বউয়ের কাছে গিয়েছিল, সেই জন্যে গায়ে হলুদের সময় বাড়ি ছিল না। প্রকাশ মামা অবাক হয়ে গেল সদার বোকামি দেখে। বললে, সে কি রে, বলে দিয়েছে? হ্যাঁ। তুই জানলি কি করে? আমাকে ওদের নাপিত বিপিত জিজ্ঞেস করছিল। ছোটবাবুকে নাকি বাসর ঘরে মেয়েরা জিজ্ঞেস করেছিল, গায়ে হলুদের সময় তুমি কোথায় গিয়েছিলে? তা ছোটবাবু নাকি বলেছে কালীগঞ্জের বউয়ের কাছে। তাই মেয়ে মহলে কানাঘুষো হয়েছে। তাই বিপিন জানতে চাইছিল আমার কাছে কালীগঞ্জের বউ কে, কালীগঞ্জের বউয়ের বয়স কত, এই সব। তা তুই কি বললি? নিরঞ্জন বললে, আমি আর কি বলবো, আমি শুধু বললুম সে এক বুড়ি থুত্তুরি মেয়ে মানুষ। তা জিজ্ঞেস করলে না বর কেন গিয়েছিল সেখানে? না, তা জিজ্ঞেস করেনি। আর জিজ্ঞেস করলেও তো আমি কিছু বলতে পারতুম না। আমি বলতুম বর কালীগঞ্জের বউয়ের কাছে কেন গিয়েছিল, তা আমি নাপিত মানুষ কি করে জানবো? প্রকাশ মামা কথাটা শুনে নিশ্চিন্ত হতে পারল না। নিরঞ্জনকে সেখানে ছেড়ে ভেতর বাড়ির দিকে ছুটল। ভেতরে তখন অনেক মেয়ে পুরুষের ভিড়। প্রকাশ মামা সেই দিকে যেতেই মেয়েরা মাথার ঘোমটা টেনে দিলে। কে একজন দৌড়ে এসে প্রকাশ মামার দিকে সিগারেট বাড়িয়ে দিলে। বললে, নিন, সিগারেট নিন। সিগারেট নিয়ে প্রকাশ মামা বললে, সিগারেট নিচ্ছি, কিন্তু বর কোথায় গো তোমাদের? একবার ডেকে দাও তো আমার কাছে। কি করছে এখন বর? সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে রাস্তা হয়ে গেল বেআই মশাইয়ের জন্যে। বরকর্তা বরের সঙ্গে দেখা করতে এসেছে, একটু জায়গা ছাড়ো গো, রাস্তা দাও। ও রাঙা দিদি, একটু নড়ে বসো, একটু গতর ওঠাও, বরকর্তা বরের সঙ্গে কথা বলতে এসেছে। চারিদিকে বাসি লুচি আর তরকারির গন্ধ। ছোট বাড়িতে লোক বেশি হলে যা হয় সেই অবস্থা। শেষকালে বরের ঘরে যেতেই দেখলে সদানন্দ একটা তাকিয়া হেলান দিয়ে গম্ভীর হয়ে বসে আছে। সারা রাত ঘুম না হলে যেমন হয় সেই রকম চেহারা, উস্কো খুস্কো চুল, ম্রিয়মান হয়ে বসেছিল সে, আর সামনে অনেকগুলো মহিলা। সদা! প্রকাশ মামার গলা শুনে যেন অকুলে কুল পেল সদানন্দ। মুখ তুলে চাইলে। বললে, কি? প্রকাশ মামা বললে, একবার আমার সঙ্গে এদিকে আয় তো। সদানন্দ সমস্ত রাত এতটুকুও ঘুমোয়নি। সমস্ত রাতই মেয়েরা বিরক্ত করেছে, কথা বলেছে, গান গাইবার জন্য পীড়াপিড়ি করেছে। একবার তার মনে হয়েছে এখান থেকে সে অন্য কোথাও চলে যায়, কিন্তু কেমন করে যাবে? এবার এতগুলো অচেনা লোকের মধ্যে কাটিয়ে খুব আড়ষ্ট হয়েছিল। এবার প্রকাশ মামাকে দেখে যেন একটু সহজ হলো। প্রকাশ মামা আগে আগে চলতে লাগলো, সদানন্দ তার পেছনে পেছনে। প্রকাশ মামা চলতে চলতে পেছন না ফিরেই জিজ্ঞেস করলে, রাত্রিরে তোর ঘুম হয়েছিল রে? সদানন্দ বললে, না, ঘুম হয়নি, ভালোই হয়েছে। আমার বিয়ের সময় আমারও বাসর ঘরে ঘুম হয়নি, ওর জন্য ভাবিসনি। কেমন বউ দেখলি? পছন্দ হয়েছে তো? বাসর ঘরের মধ্যে একজনকে বলে উঠল, ওলো, ও লোকটা বরের কে এলো? কোনের এক মাসি বললে, ওই তো হলো আসল কর্তা গো, বর কর্তা, বরের মামা। ওই মামাই তো এই বিয়ের সম্বন্ধটা করেছে। প্রকাশ মামা সদানন্দকে নিয়ে তখন বারবাড়ির একটা ঘরের একান্তে এসে দাঁড়ালো। আশেপাশে কেউ নেই দেখে প্রকাশ মামা বললে, আয় বস, এখানটা একটু নিরিবিলি মতন আছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৬ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।